এসএসসি রুটিনটা বেশ মানে ঠিকঠাক একটা রুটিনই আছে, যদিও কিছু ব্যাপার নিয়ে কথা বলা যায়। তবে আমি আজকে মেইনলি কথা বলতে চাই আগামী 70 দিন হয়তো নাই, 69 দিন আছে, এবং এইটা আসলে রাত পোহালে 68 দিন হয়ে যাবে। এবং তুমি আসলে এই সময়কে কাজে লাগাও বা না লাগাও, এই সময়টা কমতে থাকবে। এবং একটা সময় কিন্তু তুমি যখন এসএসসি ফার্স্ট ইয়ারে ছিলা তখন তোমার লম্বা একটা সময় ছিল, এবং এই সময়টা দেখতে দেখতে কাটছে। নট যে তোমার আসলে অনেক লম্বা একটা সময় ছিল, অনেক আস্তে গেছে সময়, অনেক কুইক গেছে। এবং যখন তুমি চাও যে সময় একটু স্লো যাক, তখন সময়টা আরো বেশি দ্রুত যায়। ফলে এইটা তোমাকে মাথায় রাখতে হবে যে সময়ে আরো বেশি দ্রুত যাবে। তো এই সময়টা কিভাবে পড়াশোনা করবা, কিভাবে কি করবা, একটা কথা বলে রাখি যে এইচএসসি তে প্লাস পাওয়াটা ইজি ছিল, এবং এখানে যারা আসতো আমি বিশ্বাস করে নিতে পারি, ধরে নিতে পারি এখানে বেশিরভাগেরই এসএসসি তে প্লাস ছিল। এইচএসসি তে তোমার সময় কম ছিল এবং পড়াটা বেশি ছিল, এবং পড়াটা নিঃসন্দেহে অনেক বেশি। এবং 22 ব্যাচের ভাই আপুদের কথা চিন্তা করলে তাদের তুলনায় তোমাদের শর্ট সিলেবাসের যে রুটিনটা মানে সিলেবাসটা সেটাও বেশি। ফলে কোনো সন্দেহ ছাড়াই তোমাদের পড়া অনেক বেশি। তবে একটা ব্যাপার, অনেকেই আমাকে এসে কোশ্চেন করতে পারো, ভাইয়া আমার হাতে এখন যে সময়টা আছে এই সময়টা আমি যদি কাজে লাগাই তাহলে আমার পক্ষে প্লাস পাওয়া সম্ভব কিনা। আমি তোমাকে বলবো তোমার প্রিপারেশন যে অবস্থায় থাকুক, 0%, 10%, 20%, 30%, 40, 50, তোমার পক্ষে প্লাস পাওয়া সম্ভব। এখানে ইচ অ্যান্ড এভরি ওয়ানের পক্ষে যারা আসো সবার পক্ষে এ প্লাস পাওয়া সম্ভব, এটা তোমাকে মাথায় রাখতে হবে। কিন্তু এইচএসসি তে যেহেতু পড়া বেশি, ফলে এই মুহূর্তে তোমার প্রিপারেশন কেমন আছে আমি জানি না। এখানে অনেকেই আসো যাদের প্রিপারেশন মোটামুটি একটা লেভেলে আসো, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে কারো প্রিপারেশন হয়তো 50%, কারো 80%, কারো 90%, কারো হয়তো 10%, 20% প্রিপারেশন রয়েছে। তবে যার যে প্রিপারেশনই থাকুক, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি আজকে যে গাইডলাইন দিব, যে পরামর্শ দিব, সেই পরামর্শ যদি তুমি কাজে লাগাও তাহলে তোমার ইয়া হবে। তবে পরামর্শের ক্ষেত্রে একটা ব্যাপার একটু বলি যে তোমাদের তিনটা ব্যাপার হয়। একটা হচ্ছে টেনশন, তোমাদের টেনশন হচ্ছে, টেনশনের কারণে পড়া হচ্ছে না, হয় কিনা? এটা হয়। আচ্ছা, পড়া হচ্ছে না ধরো, বা এমন অনেক সময় এমন হয় যে টেনশন হচ্ছে, টেনশনের কারণে ঘুমই হচ্ছে না, তোমার ভালো ঘুম হচ্ছে না রাতে। আচ্ছা, ভালো ঘুম না হলে ভালো পড়াশোনা হওয়ার কোনো সুযোগই নাই। ভালো পড়াশোনা হচ্ছে না, ভালো পড়া হচ্ছে না বলে আবার টেনশন হচ্ছে, অর্থাৎ তুমি কিন্তু একটা চক্রে আটকে গেছো। এখানে তোমার টেনশনের কারণে ঘুম হচ্ছে না, ঘুম না হওয়ার জন্য পড়াশোনা হচ্ছে না, এই চক্র থেকে তোমাকে বেরোয় আসতে হবে। অর্থাৎ পড়ো তারপর টেনশন করো। টেনশন যেন প্রাইমারি না হয়, টেনশনটা হবে সেকেন্ডারি। টেনশন একটু হবে, তুমি যখন একটা বড় এক্সাম দিতে আসতেছো, এত বড় এক্সাম তুমি লাইফে কখনো দাও নাই, তো এত বড় এক্সাম তখন তুমি দিতে আসতেছো, তখন তোমার টেনশন হবে, এটা খুব স্বাভাবিক। কেউ যদি বলে যে কোনো টেনশন করা যাবে না, এটা ভুল। তবে টেনশনটা যেন তোমার পড়াশোনাকে হ্যাম্পার না করে। তুমি পড়বা, পড়ে তারপর অবসর সময়ে দুশ্চিন্তা করবা। যেমন না এমন না হয় যে তুমি সারাদিন টেনশন করতেছো, টেনশনের জন্য তোমার পড়া হচ্ছে না। আমি এই লজিকটা বুঝাতে পারছি, এটা বলো যে এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, তাহলে এবার একটু চলে আসো তোমার এতদিন ধরে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, এতদিন ধরে অনেকে আসলে শর্ট সিলেবাসের বাইরে কিছু পড়ো নাই। আচ্ছা, বা শর্ট সিলেবাসটাও ঠিকঠাক পড়ো নাই। এখন এসে পড়া ধরছো, পড়তে বসছো। এখন তোমার মনে হচ্ছে, এখন তোমার মাথায় অ্যাডমিশনের চিন্তা চলে আসছে। তুমি বুঝছো এতদিন ধরে এসএসসির পড়া পড়তে হইতো, এসএসসির পড়া ঠিকঠাক পড়লে তুমি অ্যাডমিশনের চিন্তা এখন করতে পারতা। তুমি এসএসসির চিন্তা করো নাই। এখন পড়তে আইসা অনেকের মাথায় ঢুকবে আমি অ্যাডমিশনে কি করব। প্রথম কথা, অ্যাডমিশনের চিন্তা, তোমার প্রিপারেশন যদি এখন খুব বাজে লেভেলে হয়, 10%, 20%, 30% এরকম একটা প্রিপারেশন তোমার থাকে, তাহলে তুমি অ্যাডমিশনের চিন্তা বাদ দিয়ে দাও। তোমার প্রিপারেশন যদি মোটামুটি একটা লেভেলে থাকে, তাইলে তুমি অ্যাডমিশনের কথা মাথায় রাখতে পারো যে আমি প্রি মেডিকেল করতেছি। যেমন এখানে আমি প্রি মেডিকেলে আমার ব্যাচে যারা আছে তাদেরকেও জিজ্ঞেস থাকতে বলছি যে তোমার প্রিপারেশন যদি এইচএসসি প্রিপারেশন খুবই জঘন্য লেভেলের হয়, তাহলে আমি বলবো যে আপাতত শুধু এইচএসসি তে ফোকাস করো। কারণ এইচএসসি তে যদি তুমি এ প্লাস মিস করো, তাহলে অ্যাডমিশনে তোমার যে টার্গেটটাই থাকুক, ভার্সিটি, মেডিকেল, ডেন্টাল, বুয়েট, সব জায়গায় তুমি বিপদে পড়বা। ফলে এই মুহূর্তে প্রাইমারি টার্গেট এখন যদি তোমার এসএসসি প্রিপারেশন একটা লেভেলে থাকে যে না আমার এসএসসি প্রিপারেশন যেখানে আছে
আল্লাহর রহমতে নিজের কনফিডেন্সের একটা ব্যাপার আছে। তো তাহলে আমি অ্যাডমিশনের কথা চিন্তা করতে পারি, আদারওয়াইজ অ্যাডমিশনের কথা মানে মোট কথা তোমার প্রিপারেশন যদি এখন তুমি বাজে লেভেলে থাকো তাহলে অ্যাডমিশনের কথা এখন আপাতত ভুলে যাও। 2 নাম্বার, ফুল সিলেবাসের কথা ভুলে যাও। তোমার মাথায় একটাই চিন্তা থাকবে, এখন আমি শর্ট সিলেবাসটাই ফোকাস করব, কারণ শর্ট সিলেবাসটাই তোমাকে আসলে এসএসসি তে প্লাস পাবে, এবং এখন আমাদের একমাত্র টার্গেট হচ্ছে শর্ট সিলেবাসে এসএসসি তে প্লাস পাওয়া। আচ্ছা, দ্বিতীয়ত এই মুহূর্তে এসে অনেকেই এত বেশি প্রাইভেট পড়ো, এত বেশি কোচিং এ যাও, যে প্রাইভেট কোচিং এতগুলা সামলাইতে যাইয়া তুমি কখন যে নিজেকে সময় দিবা, নিজের পড়া পড়বা, এটাই তুমি বুঝতেছো না। আলটিমেটলি তুমি এইটা হিসাব করারই টাইম পাও নাই যে তোমার কোথায় কি গ্যাপ আছে। তোমার ধরো ফিজিক্সে কয়টা চ্যাপ্টার পড়া হয়েছে, কয়টা চ্যাপ্টার পড়া হয়নি, এটা তুমি হিসাব করছো? তোমাদের কার কার এই হিসাবটা করা আছে যে আমার এতগুলা সাবজেক্ট আছে, এই সাবজেক্টে আমার এতটা চ্যাপ্টার পড়া হয়েছে, এতগুলা চ্যাপ্টার পড়া হয়নি, এতটা পড়া হয়েছে, এতটা চ্যাপ্টার পড়া হয়নি, এই হিসাবটা কার কার করা আছে, কার কার করা নাই, আমাকে একটু বলো, একটু বলো। যারা আসো আমাকে একটু জানাও যে কার কার এই হিসাবটা করা আছে, কার কার করা নেই। যদি না থাকে আজকে খাতা নিয়ে বসো, হিসাব করো যে আমার ধরো আমি ধরে নিচ্ছি বায়োলজি ফার্স্ট ইয়ার, বোটানিতে আমার টোটাল 12টা চ্যাপ্টার আছে, আমার টোটাল শর্ট সিলেবাসে আমি ধরে নিচ্ছি 7টা চ্যাপ্টার আছে। এই 7টা চ্যাপ্টার আমি শর্ট সিলেবাসের বাইরের এখন বাদ দিয়ে দিচ্ছি। এতদিন যেহেতু আমি শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার পড়ি নাই, এখন আমি শর্ট সিলেবাস বাইরের চ্যাপ্টার বাদ দিব। এখন শর্টস মানে ফুল সিলেবাসের কথা ভুলে যাও। তোমার এইচএসসি তে শর্ট লাগবে, শর্ট। যাদের প্রিপারেশন, আমি তাদের জন্য কথা বলছি যাদের প্রিপারেশন অতটা ভালো না। এবার চলে আসো এই জায়গায় এসে তুমি এখন দেখো যে তোমার কয়টা চ্যাপ্টার পড়া হয়েছে, তোমার কয়টা চ্যাপ্টার পড়া হয়নি। প্রত্যেকটা পেপারে তুমি এটা লিস্ট করো, একটা খাতা বানাও। সেই খাতায় এরকম একটা লিস্ট করে আগে তুমি দেখো যে আগে এই গ্যাপগুলা ফিল আপ করো। তোমার প্রথম কাজ এই মুহূর্তে এসে, এবং এই গ্যাপটা ফিল আপ করার জন্য তোমার কতদিন টাইম লাগবে তুমি আগে নিজেকে বেঁধে ফেলো। তার জন্য তুমি প্রতিদিন কত ঘন্টা পড়তে চাও? ধরো আমি প্রতিদিন 10 ঘন্টা নিজেকে সময় দিতে চাই। আমি আবারও বলতেছি, এই মোমেন্টে আইসা তোমাকে সারাদিন কোচিং করলে তোমার কোচিং তো আর তোমার গ্যাপ ফিল আপ করে দিবে না। কোচিং তো নিজের মতো করে পড়াচ্ছে, তোমার গ্যাপ ফিল আপ করতে গেলে তোমাকে নিজেকে বইতে সময় দিতে হবে। তার জন্য এসে তুমি এখন আগে ফিক্স করো যে আমার এই 15 দিন বা আমি 20টা দিন নিজের গ্যাপটা ফিল আপ করে আমি ফুলটা সিলেবাসটা শেষ করে ফেলবো। সেটা যদি 1 মাসও লাগে 1 মাস, কিন্তু আমি আমার কোথাও গ্যাপ রাখবো না, এবং কোনো সাবজেক্টে না। তোমার ভাই এই সাবজেক্ট পড়তে ভালো লাগে না, ওই সাবজেক্ট পড়তে ভালো লাগে না, তোমার মাথায় রাখতে হবে যে আমাকে এইচএসসি তে একটা গোল্ডেন লাগবে। এ প্লাস এর কথা তুমি মাথায় রাখবে না, তুমি মাথায় রাখবে গোল্ডেন মাথায় রাখলে যদি কোনো সাবজেক্টে মিস যায় তুমি এ প্লাস পাচ্ছ। আর যারা বুয়েটের বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের হিসাব তো কমপ্লিটলি ডিফারেন্ট। কিন্তু মেডিকেলের প্রিপারেশন যারা নিচ্ছ, আমার এখানে ম্যাক্সিমাম মেডিকেল অ্যাসপিরেন্ট, তাদের কথা বলবো যে তোমার মাথায় যদি গোল্ডেন থাকে, তুমি যদি গোল্ডেন মিস করো, মানে তুমি কোনো সাবজেক্টকে করবে না যে এই সাবজেক্টে যদি আমার 4ও আসে সমস্যা নেই, আমি তো বাকিগুলোতে এ প্লাস তুলে নিতে পারবো, এই কথা মাথায় রাখবে না। কারণ তুমি যখন এই চিন্তা করতেছো দেখা যাচ্ছে ওইটা 3.5 চলে আসছে, ওই 4 পাওয়ার টার্গেটে তোমার 3 চলে আসছে, এইটা না, প্রত্যেকটা সাবজেক্টে আমি এ প্লাস পাবো। তার জন্য কি করতে হবে? আমার সবগুলা সাবজেক্টে, ইচ অ্যান্ড এভরি সাবজেক্টে সমান গুরুত্ব দিতে হবে। তো সমান গুরুত্ব দিয়ে আগে ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ হচ্ছে তোমার নিজের গ্যাপটা ফিল আপ করা, এবং তার জন্য প্রতিদিনের একটা টাইম ফিক্স করা যে প্রতিদিন আমি এত ঘন্টা সময় আমার এইচএসসি দিতে পারবো। এত ঘন্টা সময় যদি আমি দিতে পারি, কত ঘন্টা কি পড়বো, কিভাবে আমি এই 20 দিনে বা যে কয়দিনই তোমার এটা ডিপেন্ড। এটা আমি কেন বলে দিচ্ছি না কত দিনে, কারণ তোমার প্রিপারেশন এখন কোন লেভেলে আসো সেটা আমি আসলে জানি না। এই জবা কেমন আসো? জবার সাথে অনেকদিন পর দেখা। আচ্ছা, তো এটা একটা ব্যাপার একটু বলে রাখি, তোমার হাতে যদি 70 দিন সময় থাকে, এই 70 দিনকে তোমাকে এমন ভাবে ইউটিলাইজ করতে হবে। প্রথম কথা, কখনো এমন না যে আমি আজকে দিনটা একটু আরাম করি, কালকে আমি সারাদিন কোপাবো, এইটা কোনোদিন হয় না। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, ধরো একটা মিনিমাম লেভেল সেট করবা, যেদিন ফাঁকি দিবা সেদিনও তোমার জন্য 6 ঘন্টা পড়া হয়। তুমি যদি এই জায়গাটা মেনটেন করতে পারো, আমি তোমাকে কথা দিতে পারি যে ইচ অ্যান্ড এভরি দিন, এই 70 দিনের প্রত্যেকটা দিন যদি তুমি 6 থেকে 10 ঘন্টা পড়তে পারো, 6 ঘন্টা নিচে যদি তুমি না নামো, হইতে পারে যে একটু এদিক ওদিক হয়েছে, হ্যাঁ কোনো কারণে, ঈদের দিন, হ্যাঁ ঈদের দিনটা তুমি বাদ দিলা, জাস্ট একটা দিন তুমি বাদ, ঈদের দিন। কিন্তু ঈদের আগের দিন, পরের দিন বা এই টাইমটা তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার বাবা মা তোমার জন্য সারা জীবন কষ্ট করছে, তোমাকে পিচ্ছি থাকতে তোমাকে সারাদিন স্কুলে নিয়ে গেছে, স্কুল থেকে নিয়ে আসছে, তোমার আমার সারাদিন স্কুলে বসেছিল, কি করে নাই তোমার জন্য। তারা যদি আজকে এই ইফোর্টটা না থাকে, তুমি আজকে যে জায়গায় বসে আসো, যেই সুন্দর একটা অ্যান্ড্রয়েড মোবাইল তোমার হাতে আছে, তুমি একটা ভালো কলেজে পড়ো, যে সুযোগ সুবিধা তুমি পাইছো, এটা তোমার মা বাবার জন্য। এখন সময় আসছে, তুমি তোমার মা বাবাকে সারা জীবনে কিছু দিতে পারো নাই, এখন সময় আসছে প্রতিদানটা দেওয়ার, এখন সময় আসছে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করার, মা বাবার মুখে হাসি ফুটানোর, এখন সময় আসছে
অ্যাডমিশনে একটা ভালো রেজাল্ট করানোর। এবং মেইন ব্যাপারটা হচ্ছে এইচএসসি এবং অ্যাডমিশন কিন্তু আলাদা না। এইচএসসি তুমি এ প্লাস যদি এনশিওর করতে না পারো তাহলে তুমি কিন্তু অ্যাডমিশনে খারাপ করবা, মানে এটার কোনো ওয়েই নেই, ঠিক আছে? তো এখন মোট কথা আমাকে টার্গেট করতে হবে যে এখন আমি মা বাবাকে কিছু দিতে চাই, যার জন্য আমি কিছু স্যাক্রিফাইস করতে চাই। তুমি ভালো কিছু করার জন্য তোমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, এটা ছাড়া কোনোদিন হয় না। আচ্ছা, তুমি যখন প্রথম প্রথম একটা মেয়েকে ভালো লাগে, তখন এই মেয়েটার পিছনে যখন ঘুরো, তুমি দেখবা যে সারাদিন মনে হয় যে মেয়েটাকে দেখি, সারাদিন মনে হয় যে তার বাসার সামনে যে দাঁড়ায় থাকি, মানে ওই যে একটা তুমি একটা ইসের ভিতর থাকো না, কি বলা যায়, একটা ঘোরের মধ্যে থাকো। তো ব্যাপারটা যেন ওই ভালোবাসার জায়গাটা এখন পড়াশোনায় দিতে হবে। মানে ওই যে জায়গাটা, ধরো প্রায়োরিটি লিস্টে সবার আগে পড়াশোনাকে আনতে হবে, আমাদের প্রায়োরিটি লিস্টে অন্য কিছু যেন আগে না থাকে। ধরো তোমার একটা ভালোবাসার মানুষ আছে, সে যেন প্রায়োরিটি লিস্টে 2 নম্বরে চলে যায়। তোমার মুভি দেখতে ইচ্ছা করতেছে, তুমি যদি এখন মুভিটাকে স্যাক্রিফাইস করে পড়তে পারো তাহলে তুমি এইচএসসি তে ভালো করবা। তোমার এখন একটু গেম খেলতে ইচ্ছা করতেছে মোবাইলে, তুমি যদি গেমটাকে স্যাক্রিফাইস করে পড়াশোনা করতে পারো তাহলে তুমি এইচএসসি তে ভালো করবা। মানে এই স্যাক্রিফাইস গুলো যদি তুমি করতে পারো তাহলে তুমি এইচএসসি তে ভালো করবা, অ্যাডমিশনে ভালো করবা। আর একটা জিনিস মনে রাখবা, তুমি যদি এই নিজেকে কন্ট্রোল এতটুকু না করতে পারো, এতদিন তুমি মুভি দেখছো ইচ্ছা মতো, এতদিন তোমার গেম খেলতে ইচ্ছা করছে, তুমি গেম খেলছো, এই মুহূর্তে এসে এই কাজগুলো যদি তুমি করো। আচ্ছা, যারা আসছো সবাই চাইলে নিজের প্রোফাইলে ভিডিওটা শেয়ার করতে পারো, কারণ এই এই যে আজকে যে গাইডলাইনটা আমরা দিচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি যেটা বলবো এটা যদি ফলো করতে পারো, মোটামুটি আমি প্রয়োজনীয় সবকিছু বলে দিব আজকে, ঠিক আছে? তাইলে আর তার আর কিছু লাগবে না, ফলে শেয়ার করতে পারো আর নিজেরা রিয়াক্ট দিতে পারো আমাদের ভিডিওটাতে। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে আমাকে মোট কথা ডেডিকেটেড, ফুল ডেডিকেটেড থাকতে হবে, এই পড়াশোনাকে প্রায়োরিটি লিস্টে 1 নম্বরে নিয়ে আসতে হবে। তাহলে প্রথম কথা, পড়াশোনাকে 1 নম্বরে যদি তুমি নিয়ে আসতে পারো, নিজেকে যদি প্রতিদিন আরাম সময় দিতে পারো, গ্যাপগুলোর একটা লিস্ট করে রাখো। এইবার গ্যাপগুলোর একটা লিস্ট করে রেখে তুমি 20 থেকে 25 দিনে গ্যাপগুলো যখন ফিল আপ করতে পারবা, তখন তুমি টেস্ট পেপারে হাত দিতে পারবা। তো টেস্ট পেপারের কোশ্চেন কি তুমি মুখস্থ করবা? না, টেস্ট পেপার তোমাকে সলভ করতে হবে। টেস্ট পেপার অ্যাকচুয়ালি তোমাকে একটা আইডিয়া দেয় যে, এবং আবারও বলতেছি, প্রত্যেকটা সাবজেক্টের সমান গুরুত্ব দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের ব্যাপারটা শেষ করো। আচ্ছা, এবার চলে আসো টেস্ট পেপার সলভের ক্ষেত্রে তুমি অবশ্যই বোর্ডকে প্রায়োরিটি দিবা, ভালো কলেজগুলোকে প্রায়োরিটি দিবা। এবং এটা করে আরেকটা কাজ করতে পারো যে, ধরো আমাদের টেস্ট পেপারে তো কলেজের কোনো অভাব নাই, দেখবা যে কলেজ 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 আর কলেজ, মানে শেষের দিকে কেউ কখনোই যায় না। তো তুমি যখন টেস্ট পেপার সলভ করতেছো, প্রথম কথা তুমি একটা টেস্ট পেপারে যখন একটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন সলভ করতেছো, তুমি ওই অধ্যায় মানে কিছু প্রশ্ন দেখলেই তুমি বুঝতে পারবে যে কোন ধরনের প্রশ্ন আসে। তোমার টেস্ট পেপারের মেইন টার্গেটটাই হচ্ছে তোমার টেস্ট পেপারে, মানে টেস্ট পেপার দেখে আমার একটা আইডিয়া করা যে কোন ধরনের প্রশ্ন এই অধ্যায় থেকে আসতে পারে। তুমি যদি কয়েকটা কলেজের প্রশ্ন দেখো, বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখো, তোমার একটা ক্লিয়ার কাট সুন্দর একটা আইডিয়া হয়ে যাবে যে কি কি ধরনের প্রশ্ন আমাদের এইচএসসি তে আসে। এবং তোমাকে ওই ধরনের প্রশ্ন, ধরো ব্যাপারটা এরকম যে তুমি এরকম 15টা প্রশ্ন দেখলা, 15টা প্রশ্ন দেখে ওইভাবে সুন্দর করে একটা আইডিয়া করলা যে আনসারটা এরকম এরকম হয়, প্রশ্ন এইভাবে ঘুরায়। তারপর এসে তুমি ধরো র্যান্ডম একটা কলেজ ধরলা, কলেজ ধরে তুমি দেখো যে ওই কলেজের ওই অধ্যায়ের প্রশ্নটা তুমি পারতেছো কিনা। যদি তুমি পারো তাহলে তুমি বুঝবা যে তোমার ওকে আছে, আর যদি তুমি না পারো তাহলে তুমি বুঝবা যে তাহলে আমার প্রিপারেশন একটু ঘাটতি আছে। এখানে একটু বলে রাখি যে শর্ট সিলেবাসেও কিন্তু তোমার আসলে 1-2টা চ্যাপ্টার বাদ দেওয়ার সুযোগ আছে, তো এটাও তুমি করতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে? এখন আমাদের মেইন টার্গেটটা কি? এইচএসসি যে কোনো মূল্যে পার হইতে হবে। যেমন অনেকে ওয়ান শট ক্লাস হবে, এই হবে ওই হবে। আচ্ছা, আমিও তোমাদের জন্য কিছু করতে চাই এইচএসসির বায়োলজি নিয়ে। তোমরা একটু পরামর্শ দাও যে এইচএসসির বায়োলজি নিয়ে আমি কি করতে পারি তোমাদের জন্য। এইচএসসির বায়োলজিটা আমি তোমাদের ফুল প্রিপারেশন, 23 ব্যাচের ফুল প্রিপারেশন আমি তোমাদের করাই দিতে চাই। এর জন্য আমি কিভাবে তোমাদের জন্য কি করতে পারি সেটা একটু আমাকে বলতে পারো, তাহলে আমি সেভাবে আসলে তোমাদের রেডি করব। এবার চলে আসো টেস্ট পেপার থেকে তুমি যদি এটা ধরে নাও যে আমি এতগুলো প্রশ্ন মুখস্থ করে গেছি, হুবহু এইগুলো আসবে, ব্যাপারটা এরকম নাও হইতে পারে। তুমি কি কথা বুঝতে পারছো? এরকম নাও হইতে পারে। তোমার যেটা হবে যে তোমাকে আসলে কোশ্চেনটা অ্যানালাইসিস করার ক্ষমতা থাকতে হবে। ধরো এই ধরনের কোশ্চেন আসে, তুমি নিশ্চিত থাকো যে ওই ধরনের কোশ্চেনই আসবে। তুমি কি বুঝছো? তাইলে ভাইয়া ওই ধরনের কোশ্চেনই আসলে আসবে। এখন আরেকটা ব্যাপার মনে রাখবা যে বইকে যদি তুমি ভালোবাসো বা গুরুত্ব দিতে পারো, এটা তোমার এইচএসসি তেও তোমাকে হেল্প করতেছে, অ্যাডমিশন মানে ফিউচারে যে অ্যাডমিশন সেটাও অনেকটাই কভার হয়ে যাচ্ছে। যেমন বিশেষ করে এমসিকিউর কথা যদি আমি বলি, এমসিকিউ কিন্তু বই ছাড়া কোনোভাবেই পসিবল না। এমসিকিউর জন্য তোমাকে বই পড়াই লাগবে, মাস্ট। মানে এমসিকিউর জন্য আসলে 3টা সোর্স আছে, একটা হচ্ছে বই। তো বইটা ফার্স্টে যদি তুমি রিডিং পড়ো, বইটা রিডিং পড়লে তোমার এমসিকিউ নিয়ে কোনো চিন্তাই নেই।
কিন্তু একটা ব্যাপার একটু বলি, যারা বই না পড়ে ধরো তুমি কোনো গাইডের কোশ্চেন মুখস্থ করতেছো এবং মুখস্থ করে ভাবতেছো যেখান থেকে কমন চলে আসবে, আমি বলবো যে এটা আসলে হবে না, এটা নাও হইতে পারে, ঠিক আছে? ফলে এই ব্যাপারটা একটু মাথায় রাখবা যে বই পড়ার চেষ্টা করো। বই রিডিং পড়লে তোমার এমসিকিউ নিয়ে কোনো চিন্তা নেই। ফার্স্টে বই রিডিং পড়ে, এমসিকিউর জন্য বলতেছি, তারপর তুমি তোমার যে গাইড আছে না তোমার, বা সাজেশনের যাই থাকুক, ওই যে লাস্টের ইয়াতে টেস্ট পেপার থাকে, ওখান থেকে এমসিকিউ সলভ করো। এমসিকিউ সলভ করে তারপর এনাফ প্র্যাকটিস করো। এমসিকিউ কোনগুলো সলভ করবো? বোর্ডের প্রশ্ন এবং বিভিন্ন কলেজের প্রশ্ন, ঠিক আছে? তাহলে বোর্ডের প্রশ্ন, বিভিন্ন কলেজের প্রশ্ন আমরা সলভ করতে পারি, এই ব্যাপারটা হইতে পারে। আচ্ছা, তাহলে অনেকে ওয়ান শট ক্লাসের কথা বলতেছো। আচ্ছা ঠিক আছে, আমরা ওই চিন্তাটাই করতেছি যে বায়োলজির ক্ষেত্রে আমরা রুটিন করে ওয়ান শট কিছু ক্লাস বায়োলজির ক্ষেত্রে আমরা নিতে পারি কিনা, আর সেরকমই একটা ইচ্ছা আমার আছে। ইনশাল্লাহ আমি এটা নিয়ে নিব 23 ব্যাচের জন্য। এখন একটু চলে আসো, প্রথম কথা, তুমি সবগুলা সাবজেক্টে এখন কি অবস্থা সেটা আগে খুঁজে বাইর করে, গ্যাপ আছে এখন, ধরো গ্যাপের তোমার একটা জায়গায় গ্যাপ আছে, এখন এই গ্যাপটা তুমি কিভাবে ফিল আপ করবা? এখন তুমি কি আশায় থাকবা যে আমার ধরো হাফিজ ভাইয়া 10 দিন পরে ক্লাস নিবে তখন আমি গ্যাপ ফিল আপ করবো? না, তুমি তোমার রুটিন অনুযায়ী, এখন ইউটিউবে কিন্তু এনাফ রিসোর্স আছে, বিলিভ মি। হ্যাঁ, আমার ক্লাস তুমি করবা, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু এর বাইরে এটা মাথায় রাখবা যে ইউটিউবে এনাফ রিসোর্স আছে। সো তোমার যে কোনো একটা ক্লাস তুমি ইউটিউবে যে কোনো টিচারের ক্লাস, যার ক্লাস তোমার ভালো লাগতেছে তার ক্লাস দেখে তোমার গ্যাপগুলো এখন ফিল আপ করো। গ্যাপগুলো ফিল আপ করার জন্য কারো ক্লাসের জন্য বসে থাকো না, নিজের মতো করে গ্যাপগুলো যত দ্রুত সম্ভব ফিল আপ করো। গ্যাপগুলো ফিল আপ করলে তোমার যে ব্যাপারটা হবে যে তোমার একটা কনফিডেন্স চলে আসবে, না আমার কোনো গ্যাপ নাই, আমার মোটামুটি সব একবার শেষ করছি, এখন আমি আইসা টেস্ট পেপারে সময় দিতে পারবো। এবং টেস্ট পেপারে যখন তুমি অ্যানালাইসিস করা শুরু করবা, তখন এই যে সাজেশনের কথা তোমরা বলতেছো, সাজেশন কিন্তু তোমরা নিজেরাই রেডি করতে পারবা। আমি আবারও বলতেছি, তুমি যখন টেস্ট পেপারে সময় দেওয়া শুরু করবা, এরকম সময় যদি তুমি দিতে পারো, তুমি তোমার বন্ধুকে সাজেশন দিতে পারবা, তোমাকে কারো সাজেশন দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তো টেস্ট পেপারে কোশ্চেন সলভ করে তোমাকে আসলে কোশ্চেনের ধরন বুঝতে হবে, এমন না যে তোমাকে মুখস্থ করতে হবে। কখনোই কোশ্চেন মুখস্থ করার চিন্তা করবা না, কোশ্চেনের ধরন বুঝে তুমি তখন একটা ধরো অন্য একটা কলেজের কোশ্চেন, যে কোনো একটা কলেজের কোশ্চেন দেখো যে তুমি ওই কলেজের কোশ্চেনের অ্যান্সার করতে পারতেছো কিনা। ও আরেকটা ব্যাপার, শর্ট সিলেবাস ধরো তোমার একটা পেপারে 7টা চ্যাপ্টার আছে, কোন 5টা চ্যাপ্টার আমি পড়বো, ধরো 2টা চ্যাপ্টার আমি বাদ দিতে যাচ্ছি। আবারও বলি, এই মুহূর্তে অ্যাডমিশনের চিন্তা না, এই মুহূর্তে চিন্তা হচ্ছে আমার এইচএসসির। তার জন্য আমি যা মন চাই তাই করবো। আমার এইচএসসি তে প্লাস লাগবে সবার আগে। ভাই, আমি যদি এইচএসসি তে প্লাস এনশিওর করতে না পারি, তাইলে আমার অ্যাডমিশন এমনিতেও শেষ। তুমি কি বুঝছো আমার কথা? তো ধরো 2টা চ্যাপ্টার, কোন 2টা চ্যাপ্টার বাদ দিব এটা আমি কেমনে বুঝবো? তুমি যখন বিগত বছরের বোর্ডের বিগত 5-7 বছরের কোশ্চেন দেখবা, তুমি দেখবা যে কোন প্রশ্নগুলা তোমার জন্য কমফোর্টেবল, কোন অধ্যায়ের প্রশ্নগুলা আসলে তুমি পারবা, কোন ধরনের প্রশ্ন আসে। ধরো কোন অধ্যায়ের এক ধরনের প্রশ্ন দেখতেছো, তুমি তোমার মানে ঠিক কমফোর্ট আসতেছে না, বা তোমার মনে হচ্ছে যে এই ধরনের প্রশ্ন আসলে আমি পারবো না, তাহলে ওই ধরনের প্রশ্ন যে চ্যাপ্টারগুলো থেকে আসে সেই সব চ্যাপ্টার বাদ দাও, ঠিক আছে? তোমার যে অধ্যায়গুলোতে তুমি কমফোর্টেবল সেই অধ্যায়গুলা, বা সেইভাবে তুমি 1-2টা অধ্যায় তুমি কিন্তু বাদ দিতে পারো, কোনগুলা আসলে এইগুলা নিয়ে বেশি টেনশন আসলে আমার মনে হয় না করার আছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার, তো এই যে সময়টা আছে, এখন ধরো যাদের প্রিপারেশন একটু ভালো লেভেলে তাদেরকে বলবো যে তুমি যত ডিটেলসে পড়তে পারো, যাদের প্রিপারেশন বাজে লেভেলে আছে তাদেরকে বলবো যে আগে এ প্লাস এনশিওর করো। যাদের ডিটেলসে মানে ভালো, মোটামুটি একটা ভালো প্রিপারেশন আছে, বা যারা মোটামুটি এখন শিওর যে আমি মোটামুটি একটা অবস্থায় আছি। আচ্ছা, শার্লিন একটা কথা বলছে, ভাই প্রি মেডিকেল ক্লাস করবো কিনা, এটা হচ্ছে তোমার প্রিপারেশন যদি এখন খুব বাজে লেভেলে হয়, যে এসএসসি, কিন্তু যদি এমন হয় জানা এসএসসি প্রিপারেশন এমন একটা লেভেলে আছে, আমি জানি যে মোটামুটি আমার এ প্লাস হয়ে যাবে, তাহলে তুমি প্রি মেডিকেল কন্টিনিউ করো। আর যদি মনে হয় যে না, আমার মনে হয় যে কিছুই হবে না, যেমন আমি কিন্তু প্রি মেডিকেলে বারবার বলছি যে প্রি মেডিকেলের কোর্সে যারা ভর্তি হয়েছে, যেমন আমার গোল্ডি কাছে যারা ভর্তি হয়েছে, প্রায় 1500 স্টুডেন্ট আছে আমাদের 23 ব্যাচে। তো এই 1500 স্টুডেন্ট যারা আমার কাছে পড়তেছে, তো তুমি এতদিন ধরে পড়ছো আমার কাছে, এই যে 2টা 3টা 4টা মাস আমার কাছে পড়ছো, এখন আমি জুলাইয়ের 15 তারিখ একটা মেগা এক্সাম নিব সব বিগত সবকিছু নিয়ে। তো এই মেগা এক্সামে যারা ভালো করবা তারা অ্যাডমিশনে এগিয়ে থাকবে, এটা সত্যি। ফলে এক্সামে ভালো করাটা ইম্পর্টেন্ট, মেগা এক্সাম, আমার মেগা এক্সামে। কিন্তু আগে তোমাকে দেখতে হবে যে এইচএসসি তে তোমার যদি প্রিপারেশন খুবই বাজে হয়, তাহলে আমি বলবো যে ওকে, সমস্যা নেই। কিন্তু যদি এমন হয় যে না, মোটামুটি একটা মানে এইটা হচ্ছে দিন শেষে, তুমি আবার ভাইবো না যে এটা একটা অজুহাত, হাফিজ ভাই যেহেতু বলছে তাইলে আমার আর প্রি অ্যাডমিশনের ক্লাস কিছু করার দরকার নেই, এই কথা প্লিজ মাথায় আনবা না। তোমাকে মাথায় রাখতে হবে যে নিজের ভালো পাগলেও বুঝে, আর তুই যদি নিজের ভালো না বুঝোস তাইলে তুই পাগলের থেকেও খারাপ, ঠিক আছে? মানে তুই একটা বলদ, তো এরকম বলদ দিয়ে আসলে হাল চাষ ছাড়া আর কিছু হয় না। বলদের কাজ কি?
হাল চাষ করা। এই ব্যাপারটা একটু মাথায় রাখো যে বলদের কাজই হচ্ছে হাল চাষ করা, বলদের কাজ হাল চাষ করা ছাড়া আর কিছুই না। ঠিক আছে, এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। আচ্ছা, একটা ব্যাপার একটু অনেকে জিজ্ঞেস করো যে ভাইয়া বাংলায় তারপর যে সাবজেক্ট গুলাতে আসলে ওই যে পেজ গুনে নাম্বার দেয়, তো ওইগুলাতে আমরা কি করব? তো যেগুলাতে পেজ গুনে নাম্বার দেয় সেগুলাতে কাজ হচ্ছে যত একটু বড় করে অ্যান্সার করার চেষ্টা করা, শুরু এবং শেষটা খুব ভালো করা। কারণ স্যারদের এত সময় নাই কখনোই বড় অ্যান্সার গুলাতে, বা যেগুলো থিওরিটিক্যাল যে অ্যান্সার গুলা, হ্যাঁ, যেখানে আসলে মনের মাধুরী মিশায়ও হালকা পাতলা লেখা যায়, তখন তোমার শুরু শেষ তোমার ফোকাস করতে হবে এবং একটু অ্যান্সারটা বড় করা এবং হাতের লেখাটা সুন্দর করার চেষ্টা করবা। হাতের লেখা বেশ করে দেখবা যে মেয়েরা যারা সুন্দর করে লাল নীল সবুজ হলুদ কলম নিয়ে চলে যায়, সুন্দর করে একটু ইয়াটিয়া দেয়, তারা কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু সারা পছন্দ করে, যে একটা বাচ্চা এত কষ্ট করে এত সুন্দর করে লিখছে, তাহলে তাকে নিশ্চয়ই এত খারাপ নাম্বার যদি আমি দিই, ব্যাপারটা খারাপ হয় না, তাই না? বা সৌন্দর্যের পূজারী, সবাই সবাই সৌন্দর্যের পূজারী, ফলে একটু সুন্দর করে থিওরিটিক্যাল যে ব্যাপারগুলা ওই জায়গাগুলো একটু চেষ্টা করো। আর যে কথাটা আমি বারবার বলছি ভাইয়া, বি রেগুলার। তুমি যদি রেগুলার না হও তাহলে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। রেগুলারিটি সবচেয়ে বড় ব্যাপার। আমি আবারও বলতেছি, তুমি যদি এখন থেকে, আমি কালকে থেকে বা এখন থেকে কালকে থেকে না, এখন যদি তুমি না পড়ো তাহলে কালকেও পড়া হবে না। তোমার মনে হবে আরে ঠিক আছে, তাহলে আর একটা দিন পরে, ওই একটা দিন করতে করতে তোর অবস্থা এত খারাপ হবে, তখন তুমি ভাববা 2 মাস কঠিন পড়া পড়বো। হবে না ভাই, হবে না, তোমাকে দিয়ে হবে না। তা তুমি যদি এই চিন্তা করো 2 মাস কঠিন পড়া পড়বো, তাহলে এই 10টা দিন তুমি প্রি মেডিকেলের জন্য কেন পড়তেছো না? প্রি মেডিকেলে কয়দিন সময় পাবা তার কোনো গ্যারান্টি নাই, 2 মাস 2.5 মাসও পাইতে পারো। তাইলে এই 10টা দিন প্রি মেডিকেলের জন্য পড়লে তুমি চান্স পেয়ে যাও। তাহলে তুমি যদি 2 মাসই পড়তে চাও, তাহলে এই 10টা দিন প্রি মেডিকেলের সময় দাও। তুমি 10টা দিন সময় নষ্ট করতে চাও, কিন্তু ওইটাই বলছি যে এখন প্রায়োরিটি লিস্টে পড়াশোনাটাকে সবার আগে আনতে না পারলে তোমার কপালে বিশাল খারাপই আছে, মানে বিলিভ মি। তুমি কি আমার কথা বুঝতে পারছো? তাহলে প্রথম কথা হচ্ছে, আমি যে কথাগুলো বলছি, আমি খুব বেশিক্ষণ থাকবো না, আমি হয়তো এখন কিছু কোশ্চেন নিতে পারি। এখন মোটামুটি যা বললাম সেটা তো বললাম, এখন আমি কিছু কোশ্চেন নিব। তো যেটা বলতেছিলাম যে প্রথম লেভেলে তুমি তোমার গ্যাপ ফিল আপ করো, তোমার যেখানে দুর্বলতা আছে একটা খাতা বানাও, খাতা বানায় দেখো যে কোন সাবজেক্টে তোমার প্রোগ্রেস কত %। তাহলে আমি কোন সাবজেক্টে কতদিন সময় দিলে আমার এইচএসসি প্রিপারেশনটা, মানে গ্যাপটা ফিল আপ হবে, আমার মনে হবে যে না আমার পড়া হয়েছে সবকিছু। তারপর তুমি এসে তোমার টেস্ট পেপার বাইর করো, টেস্ট পেপার বাইর করে কোশ্চেন দেখে দেখে বুঝে বুঝে তুমি দরকার হলে 1-2টা চ্যাপ্টার বাদ দিয়ে দাও, তার মধ্যে কোনো সমস্যা নেই। এই চ্যাপ্টারগুলো বাদ দেওয়ার পর যে চ্যাপ্টারগুলো তুমি ধরে নিছো সেই চ্যাপ্টারগুলো সুন্দরভাবে থ্রু আউট পড়ো, এমসিকিউ সিকিউর জন্য। বইটা পড়ো, মূল বইটা পড়ো, টেস্ট পেপারে প্রচুর সময় দাও। টেস্ট পেপারে একটা অধ্যায়ের উপর তুমি যখন এনাফ কোশ্চেন সলভ করবা, এখন একটা অধ্যায় বড় হইলে সেখানে একরকম কোশ্চেন সলভ করা লাগবে, একটা অধ্যায় ছোট হইলে সেখানে একটু কম কোশ্চেন সলভ করা লাগবে। তুমি যখন টেস্ট পেপারে এনাফ কোশ্চেন সলভ করবা, তখন তুমি আসলে একটা আইডিয়া পেয়ে যাবা যে এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে। তারপর তুমি ওই অধ্যায়ের উপর অন্যান্য কলেজে যে যে প্রশ্ন আসছে সেগুলো নিজে নিজে এক্সাম দাও। যদি তুমি অ্যান্সার করতে পারো তাহলে তুমি বুঝবা যে তুমি রাইট ট্র্যাকে আসো, যদি না অ্যান্সার করতে পারো আর একটু ভালোভাবে পড়তে হবে। এবং কোশ্চেন অ্যানালাইসিস করার চেষ্টা করো। টেস্ট পেপারে যখন তুমি এনাফ কোশ্চেন দেখবা, তখন নিজের একটা আইডিয়া হয়ে যাবে যে কোশ্চেন ঘুরে ফিরে দেখবা যে একই ধরনের কোশ্চেনই আসে, খুব বেশি উল্টাপাল্টা কোশ্চেন যে আসে ব্যাপারটা এরকম না। এই ব্যাপারটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তো তারপর এসে তুমি মডেল টেস্টে চলে আসবা, এবং একটা জিনিস মাথায় রাখবা, তুমি টেস্ট পেপার শেষ করে মডেল টেস্টে যত আগে এন্ট্রি নিতে পারবা, যে যত আগে তুমি মডেল টেস্টে ঢুকতে পারবা তত আগে কিন্তু তোমার, ঠিক আছে? আচ্ছা, টেস্ট এক্সাম যাদের চলতেছে টেস্ট এক্সাম শেষ করো, সমস্যা নেই তো, টেস্ট এক্সাম সুন্দরভাবে এক্সাম শেষ করো। শোনো, এক্সাম দেওয়া সবসময় খুব ভালো একটা ডিসিশন, যে এক্সামই হোক। আরেকটা ব্যাপার একটু বলি, যাদের প্রিপারেশন একটু খারাপ, হ্যাঁ ভাইয়া ম্যাথ আছে, যাই আছে, আমি তোমাকে একটা কথা বলি, যে সাবজেক্টে তোমার উইকনেস আছে সেই সাবজেক্টে তুমি একটু বেশি সময় দাও, প্যারা নাই তো। যে সাবজেক্টে উইকনেস সেই সাবজেক্টে বেশি সময় দিবা। আর টেস্ট এক্সাম নিয়ে যারা ডিপ্রেসড, একটা কথা বলবো যে টেস্ট এক্সামই সবকিছু না। টেস্ট এক্সাম এইচএসসি এক্সাম না। টেস্ট মানে হচ্ছে একটা টেস্ট, তোমার একটা, মানে এইচএসসির আগে একটা ট্রায়াল। ওই বড় পরিসরে যদি বলি, এইচএসসি হচ্ছে তোমার অ্যাডমিশনের ট্রায়াল। ফলে ওই হিসেবে কিন্তু টেস্ট খুবই ছোট একটা এক্সাম, ঠিক আছে? মানে টেস্ট, মানে মেডিকেলে যখন তুমি চান্স পাবা তখন তোমার প্রথমে একটা আইটেম হবে, আইটেমের পরে কার্ড হবে, কার্ডের পরে টার্ম হবে, তারপর প্রফ হবে, মানে লেভেলের পর লেভেল। তো এখানে টেস্ট হচ্ছে ওই পরিসরে চিন্তা করলে খুব বড় এক্সাম আসলে না। টেস্ট পেপার 2টা পাবলিকেশনের মনে হয় ভালো আছে, তো ওই 2টার যে কোনো একটা কিনতে পারো। একটা মানে পাঞ্জেরি আছে আর একটা মানে লেকচার আছে।
তাই তো, যে কোনো একটা। আচ্ছা, একটা ব্যাপার একটু বলে রাখি, বা অর্গানিক কেমিস্ট্রি বা যা কিছু আছে, যদি পারো, এখন ধরো অর্গানিক কেমিস্ট্রি তোমার কাছে যদি তুমি আগে পড়ো নাই, খুব কঠিন লাগে তোমার কাছে, যদি অন্য পেপার মানে অন্যগুলাতে তোমার মনে হয় যে না আমি কভার করতে পারবো, তাহলে তুমি অর্গানিক কেমিস্ট্রি ধরো একটা অংশ পড়লা বা কিছু জায়গা পড়লা, বাকিগুলো তুমি বাদ দিয়ে গেলা, ঠিক আছে। তো একটা ব্যাপার একটু বলে রাখি, টেস্টে অনেক সময় অনেক কলেজেই একটু কঠিন প্রশ্ন করে। তো কঠিন প্রশ্ন করলেও দেখা যায় যে এইচএসসি তে প্রশ্ন অতটা কঠিন নাও হতে পারে। আর সো এই জন্য টেস্ট নিয়ে আমার মনে হয় না যে এত বেশি দুশ্চিন্তা করার কিছু আছে। আর এখনো হাতে যথেষ্ট সময় আছে যদি তুমি কাজে লাগাও। যদি তুমি কাজে না লাগাও, পরে কান্নাকাটি করা লাগবে। কান্নাকাটি করে যখন করবা, তোমার চোখের পানি কেউ এসে মুছে দিবে না। তুমি এখন তোমার জানো মনু টুনু সোনা, তার সাথে কথা বলতেছো রাত দিন 24 ঘন্টা, তারপর হচ্ছে লাস্টে এসে যখন কান্নাকাটি করবা, নিজে নিজে বসে কাঁদবা, তোমার জানো মনু টুনু সোনা কি চোখের পানি এসে মুছে দিবে? আর চোখের পানি যদি মুছে দেয়, সেই চোখের পানি মুছলে কি তোমার এ প্লাস কেউ পাওয়াই দিবে? এ প্লাস কেউ পাওয়াই দিবে না। ফলে ওই যে বললাম, নিজের ভালো পাগলেও বুঝে, কখন কারে প্রায়োরিটি দিতে হবে এই ব্যাপারটা একটু নিজে বোঝার চেষ্টা করো। আমার কথাগুলা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? আমি যেই কথাটা বলছি যে ফার্স্টে প্রথম 3টা স্টেপে ভাগ করো, যে আমার এই 70 দিন গ্যাপ ফিল আপে আমি এতদিন নিব। সেকেন্ড স্টেপে আমি আসলে বই এবং টেস্ট পেপার, এমসিকিউর জন্য যদি বলি বই, এমসিকিউর জন্য 3টা, একটা হচ্ছে বই, তারপর হচ্ছে বিভিন্ন বোর্ড এবং বিভিন্ন কলেজে আসা কোশ্চেন সলভ, এবং তারপর নিজে নিজে প্র্যাকটিস করা যে আমি আসলে এমসিকিউ গুলো পারি কিনা ওই অধ্যায়ের উপর। তাহলে এমসিকিউর জন্য এই 3টা স্টেপ। আর সিকিউর জন্য ওই যে বললাম, তুমি চাইলে একটা অধ্যায় বাদ দিতে পারো। তারপর হচ্ছে টেস্ট পেপার দেখে ওই টেস্ট পেপার এনাফ কোশ্চেন অ্যানালিসিস করার পর বুঝো তুমি কোন চ্যাপ্টার বাদ দিতে চাও, কোন চ্যাপ্টার গুলো তুমি করতে চাও। যে চ্যাপ্টার গুলো করতে চাও এইখানে একটু পরামর্শ দিব যে মোটামুটি একটু ডিটেইলসে পড়ো। কারণটা কি, দেখা যাবে যে তুমি ওই চ্যাপ্টার গুলো ধরে নিছো, কিন্তু ক মানে খ তুমি পারো না, হ্যাঁ গ ঘ পারো, খ পারো না, এটা একটা লস প্রজেক্ট। ফলে একটু চেষ্টা করো যে চ্যাপ্টারটা পড়তেছো একটু ভালোভাবে ওই চ্যাপ্টারটা পড়ার। ঠিক আছে ব্যাপারটা ভাইয়া? আমার কথা কি ক্লিয়ার, মোটামুটি বোঝা গেছে? এই কথাগুলোই আমি মোটামুটি এতক্ষণ ধরে বলতে চাচ্ছিলাম। তো আমি খুব বেশিক্ষণ থাকবো না, অল্প কিছুক্ষণ থাকবো, অল্প একটু সময় থাকবো। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমার যা বলার আমি সেটা কিন্তু মোটামুটি বলছি যে তুমি কি করবা। আচ্ছা, আর এইচএসসির জন্য মোটামুটি আমি তোমাদের একটু লম্বা সময় ধরেই বায়োলজিটা আমি পুরোপুরি কভার করে দিতে চাই, ঠিক আছে? এবং এটা সম্পূর্ণ ফ্রিতেই, এমন না যে কোনো কোর্সের মাধ্যমে আসবে। তো সেটা বা আমরা এসএসসির জন্য কিছু এক্সামও ফ্রি নেওয়ার প্ল্যান আছে, 23 ব্যাচের জন্য আমরা কিছু এক্সামও নেওয়ার ইচ্ছা আছে আমাদের, ঠিক আছে? তো এই সব কিছু ইনশাল্লাহ আমরা করতে যাচ্ছি। অর্থাৎ আমরা কিছু এমসিকিউ এক্সাম নিতে যাচ্ছি, তোমার এমসিকিউ যাদের, তাদের কিছু এমসিকিউ এক্সাম নেওয়া যায় কিনা সেই ব্যাপারটা হচ্ছে আমরা দেখবো।